শুরুতেই দেখা যায় একজন বিজ্ঞানী কিছু ভয়ানক এক্সপেরিমেন্ট করছেন। এখানে দেখা যায় সে মানুষের শক্তি কিভাবে আরও অনেক বেশি বাড়ানো যেতে পারে এই নিয়ে কাজ করছে, কারণ সে চেয়েছিল এই উন্নত মানুষেরাই ভবিষ্যতের সুপারম্যানদের একটি প্রজন্ম তৈরি করবে। আর এইসব অস্বাভাবিক বিষয়গুলো নিয়েই এখানে এক্সপেরিমেন্ট চলছিল। দেখা যায় সময়টা ছিল 1980 সাল, আর সে এই সময় কিছু সুপারম্যান তৈরিও করতে পারে, কিন্তু তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে ছেড়ে দেয়। তার উদ্দেশ্য ছিল আজ থেকে ঠিক 80 বছর পরে পুরো পৃথিবী তার কবজায় করে নেবে। সে চাইলে এক মুহূর্তের মধ্যেই পৃথিবী ধ্বংস করে দিতে পারবে। সেজন্য প্রত্যেকটা দেশে একজন করে সুপারম্যান সে ফিট করে রেখেছিল। কিন্তু ঠিক 80 বছর পরে তার সুপারম্যানরা কি তার সঙ্গ দেয়? পৃথিবী ধ্বংস করার জন্য কি তার সঙ্গে মেতে উঠতে পারে? এর জন্য আমরা সেখান থেকে সোজা 80 বছর সামনে অর্থাৎ 2020 সালে চলে আসব। এখানে দেখা যায় তারা এমন কিছু রোবোটিক আর্ম বানিয়েছে যেগুলোর মধ্যে রকেট লঞ্চার, বুলেট, ইলেকট্রোম্যাগনেটিক পালস, শিফটিং, সাসপেন্সার সহ সব উন্নত মানের জিনিস দিয়ে বানানো হয়েছে, যে কারণে এই রোবোটিক আর্মসগুলো অনেক দূর থেকে স্বয়ংক্রিয়ভাবে তার লক্ষ্যবস্তুর দিকে হামলা করতে পারত। হঠাৎ করেই দেখা যায় সেই রোবটগুলোর সিস্টেমে সমস্যা দেখা দিচ্ছে, আর সে কারণেই ওই রোবটগুলো কোনো অর্ডারের ফলো করছিল না। সেগুলো নিজেদের মতোই কাজ করা শুরু করে, আর কোনো উপায় না পেয়ে সেনাবাহিনীদের তাদের থামানোর জন্য লাগিয়ে দেওয়া হয়। তারা ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান নিয়ে সেই রোবটগুলোকে থামানোর চেষ্টা চালায়, কিন্তু রোবটগুলো এতটাই শক্তিশালী ছিল যে থামাতে আসা সব ট্যাঙ্কগুলোকে ওই রোবোটিক আর্মস একেবারে ধ্বংস করে দেয়। পাশাপাশি সেখানে থাকা সব সেনাদেরকেও শুট করে মেরে ফেলে। দেখা যায় এইসবের পেছনে আজগর রয়েছে। সে নিজের ইলেকট্রোম্যাগনেটিক পালস সিস্টেম ব্যবহার করে এইসব রোবট আর্মদের কন্ট্রোল করছিল। এরপর সিন পরিবর্তন হয়ে মস্কোর একটি হাই টেবিল সিকিউরিটি মিটিংয়ের দৃশ্য দেখানো হয়, যেখানে শহরের বড় বড় নেতা, সেনাপ্রধান আর বাকি সব বড় বড় অফিসাররা বসেছিল। তারা কেউই বুঝতে পারছিল না যে কে আজগর, তবে তারা জানতে পারে যে এই আজগর হলো সেই যে কিনা 80 বছর আগে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছিল যেটা দিয়ে সে ওয়্যারলেসভাবে যে কোনো ডিভাইসকে কন্ট্রোল করতে পারবে। যার মানে হলো ওই ডিভাইসটা কেউ পরে থাকলে সে যে কোনো ডিভাইস, যেমন গাড়ি হোক বা অন্য কিছু, সেটা দূর থেকে স্টার্ট করা বা চালানো সম্ভব। কিন্তু সেই কাজে সে বারবার ব্যর্থ হচ্ছিল, কিছু একটা সমস্যা হচ্ছিল। ঠিক সেই সময় আজগরের সহকারী ভিক্টর আবার সুপার হিউম্যান মানে মানুষকে কিভাবে শক্তিশালী করা যায় এই বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছিল। তবে সেনাবাহিনীরা ভাবতে থাকে আজগর শুধুমাত্র টাকা আর সময় অপচয় ছাড়া আর কিছুই করতে পারবে না। তবে অন্যদিকে ভিক্টরের এই সুপার হিউম্যান বানানোর মাধ্যমে শক্তিশালী সোলজার বানানোর এই কথাটা সবারই বেশ ভালো লাগে। তবে ভিক্টর এখানে কোনো সুপার সোলজার বানাতে পারেনি। সে শুধুমাত্র সেগুলোর উপরে সব ডকুমেন্টস রেডি করে, আর সেজন্যই সেই সময় আজগরকে ভিক্টরের ল্যাব থেকে বের করে দেওয়া হয়েছিল। আর সেজন্যই আজগর ভীষণ ক্ষেপে যায় এবং প্রতিশোধ নিতে ভিক্টরের সেই ডকুমেন্টগুলো চুরি করে নেয়। এরপর সে নিজের একটা ল্যাব তৈরি করে। আর গল্পের শুরুতে সেটাই দেখা গিয়েছিল, যেখানে কিছু মানুষ অদ্ভুতভাবে অস্বাভাবিক শক্তি অনুভব করছিল। আসলে আজগর ভিক্টরের সেই থিসিস চুরি করে সেগুলোর সাহায্যে এক্সপেরিমেন্টের মাধ্যমে কাজ করে নতুন নতুন সুপার হিউম্যান বানিয়ে ফেলেছিল। হঠাৎ একদিন এই খবর গভর্নমেন্টের কাছে আসলে সেখানে গিয়ে পুলিশ হাজির হয়, আর আজগরের সেই ল্যাব একেবারেই ধ্বংস করে দেয়। কিন্তু আজগর কোনোভাবে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখানে কর্নেল নিকোলা কমান্ডার লিনাকে যে করেই হোক না কেন 80 বছর আগে সেই বানানো আজগরের সুপার হিউম্যানদের খুঁজে বের করতে বলে। তারাই কেবল আজগরের বিরুদ্ধে লড়াই সাহায্য করতে পারবে। কিন্তু এতদিন আজগর তার সব প্ল্যান রেডি করে ফেলেছে। সে সোজা চলে যায় সেই জায়গায় যেখানে রাশিয়ার সবচেয়ে বড় বড় ট্যাঙ্কগুলো রাখা ছিল। অন্যদিকে নিকোলা আর লিনাকে দেখা যায় তারা দুজন প্যাট্রিয়ট নামের একটা জায়গায় এসেছে। আর দেখা যায় প্যাট্রিয়ট এমন একটা সার্ভিস যেখান থেকে পুরো পৃথিবীর উপর নজরদারি করা যায়। কে কি করছে, কোন ডিভাইস কোন লোকেশনে রয়েছে সবকিছুই জানা যায়। মূলত এই সার্ভিসটা পৃথিবীর ভেতরের ও বাইরের বিপদ থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য বানানো হয়েছিল। আর এবার লিনা তার লোকদেরকে কাজে লাগিয়ে দেয় সেই সুপার হিউম্যানদের খোঁজার জন্য। সে জানায় যদি কোনো লোকের মধ্যে অস্বাভাবিক শক্তির লক্ষ্য করো তাহলে সাথে সাথে তার ডিটেলস সব বের করে জমা করবে। আমরা তাদেরকে সাথে নিয়ে আজগরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারবো। আর দেখা যায় সময়ের সাথে সাথে টিমের লোকেরা একে একে সেই সুপার হিউম্যানদের ডিটেলস দিতে শুরু করে। তারা জানায় কোন একজন সুপার হিউম্যান সাইবেরিয়াতে আছে, কেউ বা ইন্ডিয়াতে রয়েছে, কেউ চীন বা জাপানে, এমনকি শ্রীলঙ্কাতেও একজন রয়েছে। এখানে অনেকের কথা বললেও শুধুমাত্র 4 জন চরিত্রই দেখা যায় এই গল্পে। আর এর কারণটা মুভি শেষেই জানা যাবে। এখানে সিন শিফট হয়ে প্রথম সুপার হিউম্যানকে দেখা যায়, যার নাম হলো শিবা। আর এখানেই জানা যায় আজগর ইন্ডিয়াতে সফরে এসেই ইন্ডিয়ার নামগুলো শুনে তার ভালো লাগার কারণে এই সুপার হিউম্যানদের সেই অনুযায়ী নাম দিয়েছিল। দেখা যায় শিবার মধ্যে মাটি ও পাথর এগুলোকে কন্ট্রোল করার এক অদ্ভুত শক্তি রয়েছে, এমনকি সেগুলো ব্যবহার করে সে যে কোনো কারিশমা দেখাতে পারত। সেখানে লিনা চলে আসে
হয়তো তুমি তোমার স্রষ্টা আজগরকে ভুলে গেছ, কারণ এটা তো আজ থেকে ৮০ বছর আগের ঘটনা। তবে সে এখন বড় কিছু একটা ভাবছে এবং পুরো পৃথিবীকে সে নিজের দখলে করতে চাইছে। আর তাকে এসব করা থেকে আটকানোর জন্য তোমাদের মতো সুপার হিউম্যানদের সাহায্যের অনেক প্রয়োজন। এসব শুনে শিবা বলে, এমনিতেই আমার জীবনে বেঁচে থাকার জন্য এতদিন কোনো উদ্দেশ্য ছিল না। যাই হোক, এখন একটা উদ্দেশ্য দিয়ে তুমি আমার উপকারী করেছ। এরপর দ্বিতীয় সুপার হিউম্যানকে দেখা যায়, যার নাম হলো খান। দেখা যায় তার পিঠে লম্বা 2টি তলোয়ার রয়েছে। আর এখানেই দেখা যায় খানের গতি এতটাই দ্রুত ছিল যে সে বলতে গেলে আলোর গতিতে ছোটার ক্ষমতা রাখে। আর সেই গতির কারণে সে সহজেই শত্রুদেরকে হারিয়ে দিতে পারত। দেখা যায় তার শক্তি এতটাই ভয়ানক যে সে এক আঘাতেই গাড়ির সাথে সাথে ভেতরে থাকা গুন্ডাগুলোকেও 2 টুকরো করে ফেলে। আর এই দ্রুত গতির কারণে গুলি এসে তার গায়ে লাগার আগেই সে জোর গতিতে পালিয়ে তাদেরকে মেরে ফেলতে পারত। আর এখানে খানের এই সুপার পাওয়ারটি বেশ অসাধারণ ছিল। এরপর দেখা যায় এই গল্পের তৃতীয় সুপার হিউম্যানকে। সে ছিল সাইবেরিয়ার একটি জঙ্গলের মধ্যে, যে কিনা একসময় নিজে একজন বিজ্ঞানী ছিল। সেখানে কিছু সেনারা তাকে ধরতে আসলে ভেতরে কাউকেই দেখতে পায় না। এরই মধ্যে দেখা যায় সে বিপদ বুঝে আগেই নিজের শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে একটা ভাল্লুকের রূপ নিয়ে নেয় আর ভীষণ শক্তিশালী হয়ে যায়। আর সেখানে আসা সৈন্যদের নিমিষেই শেষ করে ফেলে। আর এখানেই জানা যায় এর নাম ছিল ভোলা। এরপর শেষ সুপার হিউম্যানকে দেখা যায়, যার নাম হলো গঙ্গা। আরও জানা যায় আজগর যখন ভারতের গঙ্গা নদীর পবিত্রতার ব্যাপারে জানতে পেরেছিল, সেটা তার অনেক ভালো লেগেছিল। তাই সে এই মেয়েটার নাম দিয়েছিল গঙ্গা। আর দেখা যায় গঙ্গার সুপার পাওয়ার হলো সে পানিতে নামার সাথে সাথেই অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর গঙ্গাকে নিতে সেখানে খান, বোলা ও শিবা এই 3 জন চলে আসে। তবে গঙ্গা তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়, কারণ সেই ৮০ বছর আগের দুর্ঘটনার সময় সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। তাই সে কাউকেই চিনতে পারছে না। কিন্তু তারা 3 জন গঙ্গাকে শান্তভাবে বোঝাতে থাকে তারা 4 জন একই, তাদের মধ্যে সুপার পাওয়ার রয়েছে। তবে তাদের যে বানিয়েছে সে এখন পৃথিবীটাকে ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু সেটা হলে অনেক নির্দোষ মারা যাবে। আমাদের যে করেই হোক না কেন আজগরকে থামাতে হবে। অন্যদিকে আজগরকে দেখা যায় সে তার পুরনো ল্যাবে ফিরে এসেছে। সে ওই ল্যাবটাকে ঠিক করে ফেলে আর নিজের ক্লোন সোলজার তৈরি করার কাজ শুরু করে দেয়। আর এই সোলজারদের হারানো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব ছিল। এদিকে লিনা সেই 4 জন সুপার হিরোকে নিয়ে সেই প্যাট্রিয়ট সার্ভিসের মধ্যে চলে আসে আর নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে কি করে আজগরকে হারানো যেতে পারে। তারা সবাই ভালো করে জানতো যে তাদের স্রষ্টা আজগর তাদের সব কৌশল আর দুর্বলতা কোথায় রয়েছে সবটাই জানে। এখানে লিনা জানায় শুধুমাত্র তারা 4 জন নয়, তাদের সাথে সেনারাও রয়েছে। আর বিপদ টের পেয়ে ব্যাকআপ থাকা সেনারা গিয়ে সেখানে হামলা করবে। তোমরা শুধু নিজেদের কাজ শুরু করে দাও, আমরাও আছি তোমাদের সাথে। ঠিক সেই সময় নিকোলা সেখানে এসে জানায় রাশিয়ার সাউথ ইস্টে আজগরের অবস্থান রয়েছে। এমন খবর পাওয়া মাত্রই তারা সেখানে বেরিয়ে পড়ে। আর সেই 4 জন সেই জায়গায় এসে একে একে সবাই নিজেদের পাওয়ার ইউজ করতে শুরু করে। দেখা যায় বৃষ্টি শুরু হলে গঙ্গা নিজেকে অদৃশ্য করে ফেলে। এরপর ভোলা তার ভাল্লুকের রূপে চলে আসে। এখানে খান ঝড়ের গতিতে ফাইট চালাতে থাকে। আর এখানে দেখা যায় আজগরের সেই ক্লোন সোলজাররা দলে দলে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আর এরা সবাই ছিল সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে শিবাকে দেখা যায় সে পড়ে থাকা পাথরগুলোর পাওয়ার ইউজ করে দানবের রূপ দিয়ে সেই সেনাদের উপরে আক্রমণ শুরু করে। আস্তে আস্তে লড়াই আরও জোরদার হতে শুরু করে দেয়, কিন্তু দেখা যায় হঠাৎ করে সবকিছু উলটপালট হয়ে যায়। আজগর লিকুইড নাইট্রোজেন দিয়ে গঙ্গাকে জমিয়ে দেয়। স্টেনলেস জালের সাহায্যে ভোলাকে আটকে ফেলা হয়। অন্যদিকে খানের শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে তাকে দুর্বল করে দেওয়া হয়। এদিকে দেখা যায় শিবার কাছে আজগর নিজেই চলে আসে আর দুজনের মধ্যে এক ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। শিবা অনেক চেষ্টা করলেও দেখা যায় আজগরের উপর পাথরের কোনো প্রভাবই পড়ছিল না। হঠাৎই আজগর তার হাতের সেই শকওয়েভ ব্যবহার করে শিবার পিঠে ভীষণ জোরে আঘাত করতে দেখা যায়। এতে করে শিবার শিরদাঁড়া ভেঙে যায়। আর এখানেই শিবা শেষ হয়ে যায় আজগরের আঘাতে। এরপর আজগর খান, গঙ্গা আর ভোলাকে একটা জায়গায় আটকে রাখে। তবে তারা কেউ বুঝতে পারছিল না যে শিবা কোথায়, কারণ তারা তো আর জানতো না যে শিবা আজগর হাতে ভয়ঙ্করভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। আজগর তাদেরকে এমন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আটকে রেখেছিল যেখান থেকে বেরোনো বলতে প্রায় অসম্ভব। এখানে আজগর তাদেরকে জানায়, আমার যদি কোনো ইচ্ছা থাকতো তোমাদেরকে মারার, তাহলে অনেক আগেই সেটা করে ফেলতে পারতাম, কিন্তু তোমাদের শক্তি আমার খুবই প্রয়োজন, কারণ আমি আমার নতুন ক্লোজ সোলজারদের মধ্যে তোমাদের কিছু শক্তি ইনপুট করতে চাই। কিন্তু তারা 3 জনই আজগরের কথা রেগে তাকে না করে দেয়। এ কথা শুনে আজগর হেসে বলে, সমস্যা নেই, এতে আমার কিছুই যায় আসে না, কারণ আমার কাছে আরও বড় একটা প্ল্যান রয়েছে। এরপর সে সোজা রাশিয়ার অন্য একটা জায়গায় চলে আসে, যে জায়গায় অসংখ্য বিশাল আকারের ট্রাকার মজুদ রয়েছে। সে তার ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ইউজ করে সেই সব ট্রাকারগুলো সেই জায়গা থেকে বের করে ফেলে এবং পুরো শহরের মধ্যে সেগুলো দিয়ে হামলা চালায়। চারদিকে এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই সুযোগে আজগর একটা টাওয়ার চুরি করার প্ল্যান করে। দেখা যায় সেই টাওয়ারের পাশে অনেকগুলো ক্রেন রয়েছে, কিন্তু আজগর তার পাওয়ার ব্যবহার করে সেগুলো টাওয়ার থেকে সরিয়ে দেয়।
এরই মধ্যে সেই জায়গায় নিকোলা চলে আসে, যে কিনা লিনাকে আজগরকে মারার জন্য সুপার হিরোদের আনার দায়িত্ব দিয়েছিল। আর এখানে জানা যায় যে আসলে এটাই চাইছিল যে আজগর যাতে ওই সুপার হিরোদের শক্তি নিয়ে তার পরের মডিউলের কাজ শুরু করতে পারে। যার মানে নিকোলা হলো আজগরের দলের লোক। সে নিজের কিছু স্বার্থ পূরণ করতে আজগরের সাথে হাত মিলে এসব করছিল। আর আজগরের কাজ হয়ে যাওয়ায় সেবার তার সেই শর্ত পূরণ করতে আজগরের কাছে চলে এসেছে। সে আজগরকে জানায় সে রাশিয়ার প্রেসিডেন্ট হতে চায়, কিন্তু দেখা যায় আজগর উল্টো নিজের কাজ হয়ে যাওয়ায় তাকে সেখানেই গলা টিপে মেরে ফেলে। এরপর সেই ক্র্যাকেন টাওয়ারটা দেখা যায়, আর আজগর তার সামনের মিশনের জন্য এই টাওয়ারটিকে নিতে এসেছে। সে সেই টাওয়ারটিকে নিজের সাথে করে নিয়ে যায়। অন্যদিকে লিনাকে দেখা যায় সে শিবার সঙ্গে দেখা করতে আসে। দেখা যায় শিবার শির দ্বারা ভেঙে যাওয়া সে বেডরুমে শুয়ে আছে, আর এখন তার সব শক্তি চলে গেছে, আর সে সাধারণ মানুষের মতো রূপান্তরিত হয়ে গেছে। এখানে শিবা লিনাকে নিজের জীবনের ঘটনা বলতে থাকে। সে কিভাবে নিজের মেয়েকে এক হাতে তুলে নিয়ে স্কুলে যেত, সে তার মেয়ের বিয়ে হওয়া দেখেছে, এমনকি সে তার নাতি নাতনির বিয়েও নিজের চোখে দেখেছিল। তবে সবাই দূরে গেলেও তার মেয়ে তার সঙ্গেই ছিল। সে আরও বলে সে তার নিজের মেয়েকে অনেক যত্নে বড় করেছিল, তাই শেষে তাকেই তার মেয়েকে নিজের হাতে কবর দিতে হয়েছে। এটা থেকে বোঝা যায় এই সুপার হিরোরা বলতে গেলে অমর। তারা সেই বয়সে আটকে রয়েছে যখন তারা এই সুপার পাওয়ার পেয়েছিল। তবে গুলি বা অন্য কোনো আঘাতে তাদের শরীরে ক্ষতির সম্ভাবনা ছিল। এক কথায় তাদের শরীরে এক ধরনের অ্যান্টি এজিং সিস্টেম কাজ করছিল, আর সেই থেকেই তারা ওই বয়সেই রয়ে গেছে। তাদের বয়স কখনোই বাড়েনি। আর এবার উপায় না পেয়ে লিনা সোজা ভিক্টরের কাছে চলে আসে, যে কিনা প্রথম সুপার হিউম্যানের উপর রিসার্চ করে একটি থিসিস বানিয়েছিল। আর আজগর এই ভিক্টরের থিসিসগুলো সেই 80 বছর আগে চুরি করে পালিয়েছিল, আর সেগুলোর সাহায্যেই এই সুপার হিরোদের সে বানিয়েছিল। আর যেহেতু ভিক্টর এই থিসিসের সবকিছুই জানতো, তাই সে এমন একটা লিকুইড বানায় যেটা শরীরে পুশ করতে শিবা তার আগের শক্তি ফিরে পাবে। এদিকে দেখা যায় আজগরও তার সব ক্লোন সেনারা মিলে সেই টাওয়ারটা নিয়ে তাদের পরের মডিউলের কাজ শুরু করে দেয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে লিনা এসে গঙ্গা, ভোলা আর খানকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। এরপর লিনা তাদেরকে নিয়ে ভিক্টরের কাছে চলে আসে, আর এবার তাদের পাওয়ার বাড়াতে সবাইকে ইউনিক সব অস্ত্র দেয়। এখানে খানকে এমন একটা স্যুট দেওয়া হয় যেটা ভীষণ মজবুত আর নিরাপদ ছিল। এদিকে গঙ্গার শরীরে এমন একটা ডিভাইস সেট করে দেওয়া হয় যাতে করে এবার সে পানির সাহায্য ছাড়াই অদৃশ্য হয়ে যেতে পারবে। এখানে ভোলাকে একটা অটোমেটিক মেশিন গান দেওয়া হয়, যেটা কিনে নর্মালভাবে কাজ করলেও যখন ভোলা বাল্যকে রূপান্তরিত হয়ে যাবে তখন সেটা নিজে থেকেই কাজ করতে শুরু করবে, যার ফলে ভোলা যেদিকেই তাকাবে সেই দিকেই সেই গান থেকে গুলি বের হতে শুরু করবে। আর সবাইকে সেখানে প্র্যাকটিস করানো হয়, যে যা শক্তি ব্যবহার করে পুরোদমে প্র্যাকটিস চালিয়ে যায়। সবাই নিজ নিজ স্যুটের সাথে নিজেদেরকে মানিয়ে ফেলে। এদিকে আজগরকে দেখা যায় যে কিনে সেই ক্র্যাকেন টাওয়ারটা একেবারে শহরের মধ্যে নিয়ে এসেছিল, আর সেটাকে বড় বড় বিল্ডিংয়ের সাথে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল। যদিও এই টাওয়ারটা ছিল 500 মিটারের, তবে আজগর তারপর ব্যবহার করে টাওয়ারটাকে এমন একটা জায়গায় সেট করে দিয়েছিল যাতে করে টাওয়ারটি এখন 300 মিটার বেশি উপরে অবস্থান করছিল। এর মানে সেই টাওয়ারের উচ্চতা প্রায় 800 মিটার হয়ে গেছে। আর এই উচ্চতার সাথেই 1960 সালের ছেড়ে দেওয়া একটা স্যাটেলাইটের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছিল, যেটা কিনা এক ধরনের ইন্টিগ্রে উৎপন্ন করতে সক্ষম, যেটা অনেকটা নিউক্লিয়ার বোমার মতোই কাজ করে। যেখানে নিউক্লিয়ার বোমা একটা শহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে, সেখানে এই অ্যাটমিক রে যেটা কিনা মহাকাশ থেকে ছাড়া হয় সেটা একটা গোটা দেশকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই শক্তি কোনোভাবে আজগর পেয়ে গেলে সে পুরো পৃথিবীটাই নিজের দখলে করে নেবে। আর এইসব দেখে আমাদের সুপার হিরোরা তো আর চুপ থাকতে পারে না। তারা সোজা সেই টাওয়ারটার দ্বিতীয় মডিউলটা নষ্ট করার জন্য চলে যায়। সবাই অনেক বুদ্ধি করে লড়াই চালিয়ে যায়, আর একজনকে ব্যাকআপ দিতে অন্যজন এগিয়ে আসে। এভাবে সবাই বুদ্ধি করে তাদের কাজ এগিয়ে যাচ্ছিল। এদিকে খানকে দেখা যায় সে প্ল্যান করে সোজা উপরে গিয়ে সেখানে থাকা দড়ি কেটে সেনাদেরকে শেষ করে দেয়। এরপর ভোলা আর গঙ্গা সেই দড়ি দিয়ে মডিউলের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ভিক্টরকে দেখা যায় সে আজগরকে হারানোর জন্য গবেষণা করছিল। ঠিক সেই সময় আজগর এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে চলে যায়। এতে করে ভিক্টরের অবস্থা নাজেহাল হয়ে পড়ে। সে যখন মৃত্যু পথযাত্রী ঠিক সেই সময় সেখানে লিনা চলে আসে। আর এখানে ভিক্টর লিনাকে জানায় যদি এই 4 জন সুপার হিরো নিজেদের শক্তি একত্রিত করে ফেলে তার থেকে বড় অস্ত্র আর কিছুই হতে পারে না যেটা আজগরকে হারাতে পারবে। তবে এই শক্তি অনেক সাবধানে ইউজ করতে হবে, নয়তো তারা 4 জন মারাও যেতে পারে। এদিকে দেখা যায় সুপার হিরোরা সেই মডিউলের কাছে চলে এসেছে। তবে এবার এটাকে থামানোর জন্য বিশাল এক বিস্ফোরণ ঘটাতে হবে, আর যেটাতে তাদের প্রাণের সংশয় আছে। এখানে গঙ্গা বলে আমার উপরে কোনো গরম বা ঠান্ডার প্রভাবই পড়ে না, আমি যে কোনো তাপমাত্রাকেই নিজের শরীরে অ্যাডজাস্ট করতে পারি। এটা বলে সে ওই গরম রডগুলো টেনে ধরে, আর এতে করে আজগরের সেই ক্র্যাকেন টাওয়ারের উপর লাগানো শিলটা বন্ধ হয়ে যায়। এরপর সবাই মিলে একসাথে আজগরের উপর হামলা করে দেয়, কিন্তু আজগরের পাওয়ারের সামনে তারা কিছুতেই টিকতে পারছিল না। তাদের শক্তিশালী স্যুট থাকা সত্ত্বেও তারা 4 জন মিলে আজগরের সঙ্গে পেরে ওঠে না। আজগর তাদের 4 জনকেই আঘাত করে অবস্থা খারাপ করে দেয়।
এবার নিজেদেরকে বাঁচানোর জন্য তারা সেখান থেকে চলে যাওয়ার প্ল্যান করে এবং দ্রুত সেখান থেকে চলে যায়। আর সেই মতো খান দ্রুত তার ছুরির সাহায্য নিয়ে তার বাকি সাথীদের সাথে প্লেনে উঠে পড়ে। তবে আজগরের হামলায় তারা সেই প্লেন থেকে নিচে নদীতে পড়ে যায়। এদিকে লিনাও দ্রুত তাদের কাছে চলে আসে আর জানায় যদি তারা 4 জন নিজেদের শক্তি একত্র করে হামলা করে তাহলে এক আঘাতেই ওই পুরো ক্র্যাকন টাওয়ার ধ্বংস করে দিতে পারবে। আর এবার তারা 4 জন সেই মতো হয়ে কাজ শুরু করে দেয়। এক এক করে সবাই মিলে নিজেদের শক্তি একত্রিত করতে থাকে। তারা এটাও জেনে গিয়েছিল যে যদি সামান্য কোনো ভুল হয় তাহলে কিন্তু তাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু তারা সবাই নিজেদের জীবনের থেকেও পৃথিবীকে বাঁচানোটাই গুরুত্ব দেয়। আর 4 জন মিলে অনেক কষ্টে তাদের শক্তি একত্রিত করে একটা ব্লাস্ট ঘটায়। এতে করে সেই বিশাল ক্র্যাকন টাওয়ারটি ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে যায়। আর সেই সাথে আজগর সেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়। আর এভাবেই তারা আজগরের থেকে পৃথিবীটাকে বাঁচিয়ে নেয়। শেষ দৃশ্যে দেখা যায় সবাই লিনার থেকে বিদায় নেয় এবং জানায় ভবিষ্যতে যদি আবারও কোনো বিপদ আসে তাহলে তারা সবাই আবারও এভাবে এগিয়ে এসে সেই বিপদ থেকে মোকাবিলা করবে। আর এরই সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তবে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় কিছু লোক লিনাকে ধরে নিয়ে যাচ্ছে আর তার সাথে সেই লোকগুলোর ফাইট শুরু হয়ে যায়। আর এখানে লিনা সেই গুন্ডাদের থেকে জানতে পারে ফেরাউন নামের একজন তাদেরকে পাঠিয়েছিল তাকে মারতে। আর সে চায় না লিনা বাকি সুপারহিরোদেরকে খুঁজে পাক, কারণ আজগর যে সুপারহিরোদেরকে বানিয়েছিল তাদের মধ্যে 4 জনকে পাওয়া গেলেও আরও অনেকেই রয়েছে যাদেরকে সে খুঁজে পায়নি। আর ফেরাউন নামের এই লোকটা কিছুতেই চায় না যে সব সুপারহিরোদের সে খুঁজে পাক। আর সেই ফেরাউনের হয়তো বড় কোনো একটা প্ল্যান রয়েছে। আর এখানেই বোঝা যায় এই মুভির পার্ট 2 অবশ্যই আসবে। আপনারা যদি পার্ট 2 দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।